কিছু না, কি বলবে? কিছু বলেনি? কিছু করেও নি? পুষ্পিতা আশ্চর্য বনে বলল, কি করবে? কেন, চুমু টুমু দেয়নি? পুষ্পিতা মুখ হাঁ করে ফেলল, পরপরই রাগ দেখিয়ে বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নুহা, আমি কিন্তু ভয়ঙ্কর রেগে যাব। নুহা কাঁদ উচালো। ও জানা, রাগতে বারণ করেছি আমি? তোর রাগের দৌড় আমার জানা আছে, ওতে আমি কেন, একটা মুরগিও ভয় পাবে না। পুষ্পিতা ঠোঁট উল্টালো, কণ্ঠে নেমে এলো আগের মতো, বলল, তুই এখন ওনাকে অত কিছু কেন বলতে গেলি বলতো? ওই ছেলেগুলো কি আমার নাম নিয়ে বিরক্ত করছিল? করছিল তো আমাদের দুজনকেই। স্যারকে এসব শোনানোর প্রয়োজন কি ছিল? নুহা তৎপর ওর মাথায় একটা চড় মেরে বলল, চুপ কর গাধি, আমি যে ওসব কেন বলছি সেটা বুঝলে তোকে এমন গাধি বলে ডাকবো কি করে? বৃহৎ চোখ উৎসুকে ছোট করলো পুষ্পিতা। নুহা বাবু হয়ে বসে শ্যামরঙা মুখখানা হাসি হাসি করে জানায়, আমি না ওই ব্যাপারটা ইচ্ছে করে তুলিনি, বুঝেছিস? কারণ আম্মু যে ঘরের ব্যাপার ভেবে এসব এড়িয়ে যেতেন, আমার থেকে ভালো কে জানে। আর কেন ইচ্ছে করে তুলেছি বলতো? পুষ্পিতা অনাগ্রহী শুনতে। যদি বলে কেন, নুহাটা স্যারকে নিয়ে আবার উল্টাপাল্টা বলবে, ওসব ও আর শুনতে চায় না। অবজ্ঞা দেখিয়ে মুখ ফিরিয়ে নিল তাই। কিন্তু নুহা শুনিয়ে ছাড়বে, চিবুকে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল আবার, বলল, শোন, উনি যদি তোকে সত্যিই পছন্দ করেন, তবে আজকের এসব শোনার পর হাত গুটিয়ে বসে থাকবেন না। নিশ্চয়ই ওই ছেলেগুলোর কোনো না কোনো ব্যবস্থা নেবেন। কাল পরশুর মধ্যে যদি শুনি ওই জানোয়ারগুলোর কিছু একটু হয়েছে, তবেই আমি সব বুঝে যাব। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ছাড়ল, জানতো এসবই শুনতে হবে। নিস্পৃহ বলল, কোনো, আচ্ছা যদি উনি পছন্দ করেনও তাহলে কি হবে? নুহার ছড়ছড়ে গলায় ফুলকে ওঠা আনন্দ, বলল, কি হবে জানিস না? আমি আজকে মনে মনে ঠিক করে ফেলেছি, যদি কাউকে দুলাভাই বানাতেই হয় তবে তীব্র স্যারকেই বানাবো। তোদের দুজনকে পাশাপাশি এত ভালো বানায় না, উফ। সহসা বক্ষস্থল ছ্যাদ করে লাফিয়ে ওঠে পুষ্পিতার। অজান্তে অজ্ঞাতভাবে ফেপে উঠল ফর্সা কপল। তাতে হুড়মুড় করে ছড়িয়ে পড়ল লালচে আভা। তার মুখবিবরের পরিবর্তন নুহা স্পষ্ট চোখে দেখে নেয়। ভ্রু নাচিয়ে শুধায়, কি, বুক ধুকপুক করছে? পুষ্পিতা ঠোঁট মেলল মিথ্যে বলতে, অস্বীকার করতে এই নিপুণ সত্যি কথা। অথচ জিভ ফসকে বেরিয়ে এলো, করছে। নিজের কাজে নিজের তাজ্জব হয় মেয়েটা। নুহা যুদ্ধে জেতার মতো উত্তেজনায় তালি বাজালো হাতে, অথচ এই আওয়াজ অব্দি কানে যায়নি তার। এই কেমন ও প্রতিরোধ ভ্রমে ডুবল আজ। রাত ৩টা, 4তলা দালানের পেছনে দাঁড়িয়ে আছে তীব্র। আশেপাশে তার বাজ পাখির মতো সতর্ক নজর। জোনাকি পোকার ঈষতালয় সাদাটে, মনে যেন জল জলে প্রদীপ। তীব্র থুতুনির মাস্ক টেনে নাকে তোলে, আটো সাটো বাঁধন, মাথায় ক্যাপ, হাতে গ্লাভস পরে পেছনে ঘুরে দেখল একবার। লম্বা হকি স্টিকটাকে পিঠের ব্যাগে তলোয়ারের মতো করে খাড়া করে ঠোকালো। তারপর খুব সাবধানে টপকে এলো পাঁচিল। পুষ্পিতারা 4তলায় থাকে, কাগজ ছুঁড়ে মেরেছে যেহেতু ওরাও নিশ্চয়ই 4তলাতেই থাকবে। তখন বারান্দায় দাঁড়িয়ে ঘরের বন্ধ জানালা দেখে, একটু ঠাওর করেছে তীব্র। সেই ভিত্তিতেই আজকে পাশের বাড়িতে হানা দিয়েছে সে। ভাগ্যবশত এই বিল্ডিংয়ের 4তলায় মোট 2টো ফ্ল্যাট, যেটার পেছন দিকটা পুষ্পিতাদের ঘরমুখী। তীব্র ভেবে চিনতে সেটার বেলি টিপল। দরজার ওপাশ হতে নিরস্তর হাসি, আড্ডা আর কথার আওয়াজ আসছে। এর মানে একটাও ঘুমায়নি। স্রেফ একবার দরজা খুলুক, আজন্মের জন্য ঘুম ঘুচিয়ে দেবে আজ। তীব্র আরেকবার বেল টিপল। ওপাশ হতে কেউ চেঁচিয়ে শুধায়। মাস্ক পরুয়া তীব্র কণ্ঠ ঠেসে বলল, আমি, দরজা খুলুন স্যার। ওরা বুঝেছে কি না কে জানে। দৌড়ের নিকট
পায়ের শব্দ পেতেই মেরুদণ্ড সচেতন করে দাঁড়ায় সে। সাংঘাতিক দাঙ্গার প্রস্তুতি সাজায় মনের ভেতর। হকি স্টিকটাকে আর একটু শক্ত করে চেপে ধরে হাতে। দরজার ছিটকিনি টানা হয় প্রথমে, এরপর ঘোরানো হয় লক। যেই মুহূর্তে পুরো দরজা খুলে দেয়, সঙ্গে সঙ্গে অজ্ঞাত মানুষটির বুকের উপর শক্তপোক্ত একটা লাথি বসালো তীব্র। মানুষটি উড়ো পাতার মতো ছিটকে গেল দূরে। অমনি বাকিরা তাস রেখে তটস্থ হয়ে দাঁড়ায়। কিছু বোঝার আগেই ঝড়ের বেগে ভেতরে ঢুকলো তীব্র। স্টিক উঁচিয়ে প্রকাণ্ড প্রহারের প্রস্তুতি নিল ঠিকই, আহত ব্যক্তির উপর নজর যেতেই থমকে গেল অচিরে। স্তব্ধতায় আলাদা হয় ঠোঁট, কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে আসে, শাফিন। শাফিন বুকে হাত চেপে খুব খুব করে কাশছে। হতবম্ব তীব্র, স্তব্ধতায় তখনও ধাতস্থ হতে পারেনি। শাফিন তার প্রিয় বন্ধুদের একজন, ওকে এ সময় এইখানে সে আশা করেনি, দুঃস্বপ্নেও না। বাকরুদ্ধতায় তীব্রর জিভ থেকে একটা শব্দও ফুটছে না। আচমকা খেয়াল পড়ল ঘরে থাকা বাকিদের দিকে। তুরন্ত মুছে হতে খসে পড়ল হকি স্টিক। হতবিহ্বলতায় ঠিকরে এলো আওয়াজ। তোরা? মিরাজ, আরমান, মুশফিক ঠায় দাঁড়িয়ে। মেঝেতে অবহেলায় পড়ে থাকা তাস ফ্যানের বাতাসে উড়ছে। বদ্ধ কক্ষে গুমোট বাতাবরণ। ওরা একে অন্যের সাথে মুখ চাওয়াচুই করল। শুষ্ক আদল ফ্যাকাশে বেশ। তীব্র নিশ্চল চাউনি দপ করে জ্বলে উঠল আবার। আক্রোশে চৌচির হলো মস্তক। একবার শাফিনকে দেখল, একবার ওদের। পরপরই হুঙ্কার ছুড়ল ক্ষুদ্র গলায়। এর মানে তোরা আমার ভীতু মেয়েকে বিরক্ত করছিলি? এত সাহস তোদেরকে কে দিয়েছে? কে দিয়েছে? কথাটার উচ্চতায় সমস্ত ধাপ পেরিয়ে গেল আওয়াজ, যার প্রতিধ্বনি বসল ঘরের সমগ্র দেওয়ালে। নিশ্চুপ নিস্তব্ধ রজনীতে এমন বন্যিতে ঘেরা চক্ষু, সাথে জোরালো স্বরে গায়ে কাটা ফুটবে কারো। একই রকম ঘাবড়ে যাওয়ার কথা ছিল ওদের। ভয়ে নিজেদের হয়ে সাফাই গাওয়ার বদলে আচমকা চেঁচিয়ে উঠল ওরা, সুর তুলল আনন্দ নিয়ে। কিছু বোঝার আগে সব কটা ছুটে এলো ঝড়ের মতন। অতগুলো হাত একসঙ্গে হুড়মুড় করে চাপটে ধরল তীব্রকে। ছেলেটা ভরকে গেল, হকচকালো। পোক্ত মানবের চাউনি নির্বোধের মতন দেখল আজ। মনে হলো সে শূন্যে ভাসছে। হ্যাঁ, ভাসছেই তো। মিরাজ আর আরমান তাকে রীতিমতো উঠিয়ে নিয়েছে হাতে। তীব্র সবকিছু গুলিয়ে গেল। ততক্ষণে উঠে দাঁড়িয়েছে শাফিন। বুকে হাত ঘষছে ছেলেটা। প্রকাণ্ড লাথি খেয়ে তার আধো মরা দশা। মিরাজ, মুশফিক আর আরমান হই হই করা আনন্দে শেষে তীব্রকে নামালো। মুশফিক হাসি হাসি মুখে বলল, বিট্টু, কেমন আছিস বল? কত মাস পরে দেখা পাই। একদম ভুলে গেছিস আমাদের, তাই না? যাস না কেন বলটাতে? মিরাজের কণ্ঠে অভিমান। বলল, কেন যাবে? আমরা কি ওর কিছু হয়? সে এখন ভীতু মেয়েতে মেজেছে, আমাদের কথা আর মনে থাকলে তো। তীব্র ভ্রু গোটালো। আগের মতো ফেপে উঠল শিরা। রেগে মেগে বলল, ইয়ার্কি মারছিস আমার সাথে? তোদের মনে হয় আমি এখন তোদের ইয়ার্কি সহ্য করার অবস্থায় আছি? সরি ভাই, তুই এই মুহূর্তে খুব রেগে আছিস জানি, কিন্তু আমরা যে তোকে দেখে কতটা খুশি হয়েছি সেটা তো চেপে রাখতে পারছি না। বলতে বলতে কাঁধে হাত রাখল শাফিন। কাঁধে হাত রাখল শাফিন। ত্রস্ত সেটাকে ছিটকে সরিয়ে দিল তীব্র। উল্টে থাবা বসালো তার টি শার্টের কলারে। দাঁত চেপে বলল, পুষ্পিতাকে কেন বিরক্ত করছিলি? তোরা জানিস না আমি ওকে পছন্দ করি? তীব্র তাজ্জব হয়। মানে? বাঁধন শিথিল হতেই পোশাকের অংশটুকু ছাড়িয়ে নিল শাফিন। অনন্য হেসে বলল, বলবো, বস না প্লিজ। তীব্রর খসখসে হাতটা নিজেই টেনে এনে সোফায় বসালো সে। হাতল পাশের জায়গায় ছটপট বসে পড়ল বাকিরা। তীব্র মাস্কটা এক টানে খুলে ফেলল। কণ্ঠে একই রকম ক্রোধ নিয়ে বলল, আমি এখানে তোদের সঙ্গে আড্ডা মারতে আসিনি। একদম ওসব পিরিত দেখাবি না আমায়। মিরাজ বলল,
সে তো আমরা জানি। তুই যে আমাদের এক একটাকে ডেঙ্গিয়ে হাসপাতালে পাঠাতে এসেছিলি, এই কথাটা তুই না বললেও আমরা বুঝি। এতদিনে তোকে এতটুকু চিনব না? তবে ভাই, তোর সাহসের ওপর আমি আবারও ফিদা হয়ে গেলাম। এখানে কারা থাকে, তারা কেমন, কজন আছে, কিছু না জেনে একা একা পেটাতে চলে এলে। তোর বুকের পাটা তো 56 ইঞ্চি। তীব্র দাঁড়িয়ে গেল, রাগে চেঁচিয়ে উঠল ফের। নাটক মারাও আমার সাথে? একদম মুখ খারাপ করাবি না। আমার প্রশ্নের উত্তর দে আগে। তোরা এখানে কেন? কি চাই তোদের? শাফিন ওকে শান্ত করতে বলল, বিট্টু, বিট্টু, একটু ঠান্ডা হ, দোস্ত। আমরা সবটা বলছি তোকে, মাথা ঠান্ডা কর, বস প্লিজ। আর এখন অনেক রাত, এই মাঝরাতে এভাবে চিৎকার করলে তোর ভীতু মেয়ে তো শুনে ফেলবে। এই যাত্রায় নিভে এলো সে। জেদ গিলে দাঁতে দাঁত চেপে বসলো আবার, তাও পুরো কণ্ঠে বলল, তুই না ভারত ছিলি? দেশে এলি কবে? নাকি যাসিনি? বলবো রে ভাই, বলবো। একটু তো জিরিয়ে নে। আমাদেরকে পিটানোর জন্য কত প্ল্যান করে এসেছিস, মাথাটাকে রেস্ট দে এবার। তীব্র হুঁশিয়ারি দিল। তোদের ফাজলামোর মুডে আমি নেই। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আর তোরা আছিস তোদের রসের কথা নিয়ে। যা জিজ্ঞেস করছি উত্তর দে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আমি দেশে এসেছি সপ্তাহখানেক হবে, তবে এখানে এসেছি কাল রাতে। তীব্র কপাল কুঁচকালো। মানে 7 দিন হয়েছে দেশে এসেছিস, অথচ আমি জানি না? আর এখানে তোদের কি কাজ? ও মুখ ভার করে বলল, কি করে জানাবো তোকে? তোর কি এখন আমাদের জন্য সময় আছে? একটা মেয়ে পেয়ে আমার বন্ধু দিন দুনিয়া এমনভাবে বলেছে, বন্ধু কবে দেশে এলো, কি করলো কিছুই জানে না। তুই আমার একটা খোঁজ পর্যন্ত নিসনি গিট্টু। তীব্র চোখ বুঝে শ্বাস ফেলল, প্রয়াস চালালো রাগ আটকাতে। তার বন্ধু মহল পুষ্পিতাকে এমন নোংরা চিঠি পাঠিয়েছে, কথাটা মনে করলেও আগুন জ্বলছে মাথায়। আমি খোঁজ নেইনি বলে ভীতু মেয়ের পেছনে পড়েছিলি? আরমান জিভ কাটে। মিরাজ শশব্যস্ত সাফাই দেয়, এই না না, ওটাতে আমরা অন্য একটা কারণে করেছিলাম। মুশফিকের কণ্ঠে বিরক্তি, বলল, আমি জানতাম বিট্টু রেগে যাবে, এই জন্য এই প্ল্যানে আমি থাকতে চাইনি। তোদের সব কটার জন্য এখন আমিও মার খাবো। শিশুর মতো ঠোঁট উল্টায় সে। তীব্র সরু চোখে চাইল। কিসের প্ল্যান? ফের মুখ দেখাদেখি করলো ওরা। মিরাজ মিনসে কণ্ঠে জানালো, আসলে হয়েছে কি, তোকে ছাড়া আমাদের আড্ডাতে আসলে হয়েছে কি, তোকে ছাড়া আমাদের আড্ডাতে একটুও মন ঠিক ছিল না রে। তাই জন্য সবাই মিলে এখানে এসে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম। মানে আমরা চেয়েছিলাম এমন কিছু করব যাতে তুই খুব চমকে যাবি, শখ খাবি, কিন্তু কিছুতেই কিছু পাচ্ছিলাম না জানিস। আবার একটু অভিমানও হচ্ছিল এখানে আসার পর। সেই 2 মাস তুই তেমন যোগাযোগই করেছিল না বলে, তাই ভাবলাম এক ঢিলে 2 পাখি মারবো। মানে এমন কিছু করব যাতে তোকে একটা ছোট্ট পানিশ করা হবে, আবার ওই সারপ্রাইজ দেওয়া হবে, কিন্তু মাথায় কোনো বুদ্ধি আসছিল না। এরপর হঠাৎ করে ভাবলাম যদি পুষ্পিতাকে একটু বিরক্ত করার নাটক করি, তুই তো রেগে মেগে মারতে আসবি কনফার্ম। এসে যদি দেখিস আমরা এখানে, তখন তোর ভারকে যাওয়ার চেহারা দেখেই আমরা মজা নেব ভেবে। সেই জন্যই কাল যখন ওদের বাসার তোকে আর নাহিদকে এক নজর দেখলাম, সেই চোখটা আর হাতছাড়া করিনি, বুঝলি। তীব্রর তপ্ত চোখ দেখে ঠোক গিলল মিরাজ, বলল, সত্যি বলছি, যা করেছি তোকে ভালোবেসে, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল না রে। সাথে গলার কাছটা খামচে ধরল ও। তার দেখা দেখি বাকিরাও ধরল। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসল শাফিন। তীব্র নিরুত্তর। বসে বসে কামরার চারপাশ দেখল একবার। কয়েকটা এলোমেলো রাখা পানির বোতল, সিগারেটের ছাই ভরা স্ট্রে, দরজার পেছনের হ্যাঙ্গারে ঝোলানো শার্ট, এক কোণায় রাখা 3টে লাগেজ, আর ফ্লোরে বিছানো একটা চওড়া বিছানা। সাথে কয়েকটা প্লেট বাটি ছাড়া তেমন কিছু নেই এখানে। খায় কোথায় এগুলো? বাইরে থেকে অর্ডার করে করে আনি। ফোঁস করে শ্বাস ফেলল তীব্র। মিরাজকে সে চেনে, গোটা বন্ধুদেরই তো আগাগোড়া জানা। ওরা এমন কিছু করার কথাও নয় যাতে সে রেগে উল্টোপাল্টা ঘটায়। সব মিলিয়ে ক্ষণিকের বিভ্রান্তিটুকু উবে গেল এবার। অতিষ্ঠ ভঙ্গিতে বলল, সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম জঘন্য প্ল্যান কারো মাথাতে আসতে পারে? এত গবেট কেন তোরা? মুশফিক ও সায় মেলায়, আসলেই গবেট, কসম ভাই,
এসব বিরক্ত টিরক্ত কিছুতেই করতে চাইনি। এ মিরাজ আর হারমানির জোর করেছে, তবে আমি শুধু ঢিল মেরেছি। তুই তো জানিস আমার নিশানা কত পাকা, আর ওদের সব গান টান শুনিয়েছি এই দুটোতে, তাই ভুল বুঝিস না। তুই হলি আমাদের জানের বন্ধু, তোর যেটা অপছন্দ সেটা আমরা করতে পারি, এটা করতামও না, ওই শুধু তোকে এখানে আনার জন্য।